নিজামুদ্দিন শেখ, শেখ নিজামুদ্দিন, 7 ভাই 2 বোন হিয়ারিং এর ডাক পেয়েছে। হিয়ারিং এ যেতে তাকে প্রশ্ন করা হয়েছে, এটা কি করে সম্ভব 7 ভাই, এটা কি করে সম্ভব 2 বোন মানে 8-9 জন, বলুন তো ও কি করে বোঝাবে যে ওরা একই ভাই একই বোন। এখান থেকে বেশি দূর নয় চিনারপাড়, আপনারা ওকে অনেকেই একটি পরিবারে 11 জন ছেলে 8 জন বোন। পলাশীতে অরিজিনাল বাড়ি, কলকাতায় তারা বিভক্ত হয়েছে, মানে এক মায়ের 11 জন ছেলে 8 জন বোন। ভাবুন, বাস্তবসম্মত বিষয়। তারা 1 নম্বর 2 নম্বর 8 নম্বর 9 নম্বর কাকা বলে ডাকে। তাদের মধ্যে অনেক ভাই মারা গেছেন, অনেক বয়স হয়েছে। তার মানে তাদের কোন সময় বিয়ে হয়েছে, সেখান থেকে তাদের ছেলেরা হয়েছে এতজন। পরিবারে 8 কাকা 9 কাকা 10 কাকা এইভাবেই বলে। সেখানে হিয়ারিং এ তারা মা ছেলের ডিফারেন্স এইসব কোন জায়গা থেকে কি হবে। আমি আর আমাদের গোলাম মোহাম্মদ মির সাহেব, তার সঙ্গে আমার দলীয় সমর্থকরা গেছিলাম ইজতেমাতে। সেখানে বেরোনোর পর যারা আদিবাসী আছে হুগলি জেলা, তারা সবাই আমাদের কাছে এলেন। 34 জনের নাম। তারা কি ডকুমেন্টস দেখাবেন, কি দলিল দেখাবেন? তাদের নামে কোনো দলিল নেই। তারা কি বাংলাদেশ থেকে এসছে, না জাপান থেকে এসছে, না কোথা থেকে এসছে? এই যে ভয়ঙ্কর পরিণতি, তাতে যে আতঙ্কের পরিবেশ, তাই কিন্তু আমরা এই হিয়ারিং প্রক্রিয়াকে, হয়রানিকে বন্ধ করে একটা সুস্থ পরিবেশ তো তৈরি করতে হবে। যেটা এতক্ষণ চাকুরিয়ার ঘটনা বললেন আমাদের এসআইআর কমিটি প্রসেনজিৎ বাবু, তিনি ব্যাখ্যা করলেন। এরপরে অর্থনৈতিক লস, হয়রানি, এগুলো তো আছে। এবং যে উদাহরণগুলো আশুতোষ দিল আপনাদের কাছে, স্পেসিফিক এইভাবে 20 তারিখেই সুপ্রিম কোর্টে আমাদের কেসটা হিয়ারিং এর কথা আছে, তাই তো? হিয়ারিং এর কথা আছে। 19 তারিখে একটা হিয়ারিং আছে, 20 তারিখ আছে, আমরা জানি না। তাই আমরা কিন্তু বলছি যে এই নির্বাচন কমিশনকে দিয়ে ফ্রি, ফেয়ার এন্ড ফিয়ারলেস, আবার রিপিট করছি, ফ্রি, ফেয়ার এন্ড ফিয়ারলেস, না এসআইআর প্রক্রিয়া, না নির্বাচন পরিচালনা, কোনোটাই হয়। সেই ক্ষেত্রে প্রয়োজন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হোক। যদিও সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ইডি সিবিআই অনেক কেসই দীর্ঘসূত্রীভাবে চলছে, দীর্ঘস্থায়ী হিসাবে চলছে, কিন্তু তারপরেও এটা আমরা চাই। এবার আপনারা বলুন। হ্যাঁ, সর্বদা বেলডাঙ্গায় যে পরিস্থিতি, তাতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কি বলবে? রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। রাজ্যের একই ইস্যুতে একটা অ্যাড করছি। মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে যাওয়ার পথে বেলডাঙ্গা ইস্যুতে বলতে গিয়ে উনি একেবারে সেই আজকে শুক্রবার জুম্মাবারের ইস্যু টেনেছেন। বলছেন জুম্মাবারে কেউ কেউ ওখানে গিয়ে উস্কে দিচ্ছে। আলাদা প্রশ্ন ভাই। আমি প্রথম বলি, রাজ্যে এখতিয়ারে কিন্তু আইন শৃঙ্খলা, অতএব আইন শৃঙ্খলার বিষয় পুরো মাত্রায় রাজ্যকে দেখতে হবে। যদি আইন শৃঙ্খলার কোথাও গাফিলতি হয়, ফেল করে, রাজ্য তার জন্য দায়ী। কিন্তু বিজেপির বলার কোনো অধিকার নেই। তার কারণ, এই সারা দেশে অস্থিরতা তৈরি করার নায়কের নাম হলো বিজেপি। আর এই রাজ্যে তৃণমূল এক একটি ইস্যু তৈরি করে দিচ্ছে, বিজেপি তাতে ব্যাট করছে। বিজেপি এক একটি ইস্যু তৈরি করে দিচ্ছে, তৃণমূল তাতে ব্যাট করছে। এই যে বাংলায় কথা বলাতে
পেটাও, মারো, খুন করো, বাংলাদেশি বলে চিহ্নিত করে দাও, এটা কি কেন্দ্রীয় সরকার ঠিক করতে পারে না? 10 মিনিট সময় লাগে। সারা দেশে নজির তৈরি করতে হোম মিনিস্টারের 10 মিনিট সময় লাগে। কংগ্রেস থাকলে দেখিয়ে দিত। এই ফাজলামো হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশে। ইউপি বিহারের বহু আদিবাসিন্দা পশ্চিম বাংলায় বছরের পর বছর থাকার কারণে একেবারে অবলীলাক্রমে সাবলীল ভাবে বাংলা বলে। তাহলে তাদের যেখানে ধরবে তাদের নাম, গোত্র, ঠিকুজি, কুষ্টি কি দেখাবে যে আমি বাংলাদেশি নই, আমার ইউপি বিহারে বাড়ি? বাংলাদেশে পাঠিয়ে দেবে। একটা চড় খাওয়ার পরও কোর্টে সোনালী বিবিকে ফেরাতে হলো, তারপরেও কোন রকম, তারপরেও আবার উড়িষ্যা থেকে 14 জনের তাদের নিয়ে কেস কামারি চলছে। একটা ইন্টেনশনালি গৃহযুদ্ধে পরিণত করার প্রবণতা দেখা দিয়েছে। এটা ইচ্ছে করে করা হচ্ছে। আর যত নির্বাচন 2026-এ আসবে এইটাকে সামনে আনা হবে। এবং এই কাজটি ভাই কেউ কোথাও, এবার আপনার প্রশ্ন যেটা, কেউ কোথাও প্ররোচনা দিচ্ছে, তাহলে রাজ্য সরকার কি করতে আছে? রাজ্যের আইন শৃঙ্খলা কি করতে আছে? প্রশাসন কি করতে আছে? আমি গিয়ে প্ররোচনা দিলাম, তার মানে আমি যেখানে ইচ্ছা আগে লাগিয়ে দিতে পারবো, যেখানে ইচ্ছা আমি ভাঙতে পারবো। তাহলে রাজ্য প্রশাসন কাজ কি? পদত্যাগ করে দিই, রাজ্য সরকারের সমস্ত কাজকর্ম শিখেই তুলে দিই। সুকান্ত মজুমদার বলছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সিএএ ওয়াকফের সময় একই ঘটনা ঘটেছে এবং মুসলিম সম্প্রদায় যেখানে বেশি তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে বাংলাকে অশান্ত করার জন্য। এরকম একটা কথা সুকান্ত মজুমদারের মতো দায়িত্বশীল একজন মন্ত্রী, তিনি এই কথা বলছেন। একটা কথা বলবো, অধ্যাপক মানুষ, আমার উচিত নয় কোনো কথা বলা, কিন্তু আমার মনে হয় আয়নার সামনে ওনার দাঁড়ানো দরকার। নিজের যেখান থেকে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে সেখানে বাংলায় কথা বলার জন্য মহারাষ্ট্রে পিটুনি খেয়েছে, জেল হয়েছে, তিনি কিচ্ছু সুরাহা করতে পারেননি, কিচ্ছু বলতে পারেননি। অপদার্থ এই রাজনৈতিক ব্যক্তিত্বের জন্যই রাজনীতি রসাতলে গেছে। দাদা, মুখ্যমন্ত্রী, মানে আমার যে প্রশ্নটা ছিল, মুখ্যমন্ত্রী আজকে এই বেলডাঙ্গা নিয়ে বলতে গিয়ে একেবারে পুরো ধর্মীয় পুরো ইস্যুকে নিয়ে বলছেন, জুম্মাবারে সেখানে লোকজন জড়ো হয়েছে, কেউ কেউ সেখানে গিয়ে উস্কানি দিচ্ছে। মানে অধীরবাবু সকালে গেছিলেন, অধীরবাবু সেখানে পৌঁছেছিলেন বলেই ওখানকার পরিবেশকে তিনি শান্ত করতে পেরেছেন। এখনো পর্যন্ত ওখানে যা আগে গোলমাল হয়েছিল অধীরবাবু পৌঁছানোর পর এলাকা যথেষ্ট শান্ত, এবং তিনি পৌঁছানোর পর মানুষ তাকে দেখে অভিযোগ জানিয়েছে। এবং আমি মনে করি অধীরবাবু পৌঁছানোর কারণে গোলমাল থেমেছে, গোলমাল আর বেশি অ্যাগ্রাভেটেড হয়। আরেকটা প্রশ্ন আছে। আপনি মানে প্রথমে এই বেলডাঙ্গার ইস্যু নিয়ে বলতে গিয়ে বললেন যে ঝাড়খণ্ডের সরকারের সঙ্গে আপনাদের সরকার, আমি ঝাড়খণ্ডের প্রদেশ কংগ্রেসের সভাপতি কেশব মাহাতোর সঙ্গে কথা বলেছি। তিনি সঙ্গে সঙ্গে পালামু ডিস্ট্রিক্টের যে পুলিশ স্টেশন সেখানকার কংগ্রেসের নেতাদের সঙ্গে আমাকে কথা বলান। তারা ফোন করেন, তারা থানায় যাচ্ছেন। এই মৃত্যুটা কি কারণ, কেমন, সরকারের অংশীদার যেহেতু আমরা ঝাড়খণ্ডে সরকারে আছি। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন কোনোভাবেই কোনো এনকোয়ারি এবং এখানে নিরপেক্ষ সমস্ত কিছু দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা হবে, কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমার প্রশ্ন ঠিক এই জায়গা থেকে, যেহেতু আপনারা ঝাড়খণ্ড সরকারের অংশীদার, আপনি বলতে এই ঘটনায় স্বাভাবিকভাবে বলছেন আইনের মতো চলবে, দোষীদের খুঁজে বের করে হবে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যখন একই ধরনের ঘটনা ঘটে, আপনারা বিভাজনের বিষয়টা কেন সামনে আনেন? কারণ এখানেও কিন্তু বাংলাভাষী একজন পরিযায়ী শ্রমিক। আপনারা কভার করেন, মনে পড়ে না? বিরোধী দলনেতা বললেন গঙ্গাসাগরের সাধু সন্তদের নিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিস ঘেরাও করল, অথচ উড়িষ্যায় জুয়েল রানাকে খুন করে দেয়া হলো। উড়িষ্যা থেকে মারধর করে দুজনে হাসপাতালে মৃত্যুর সঙ্গে এখনো তারা লড়াই করছে, এবং একটি পরিবারকে মারধর করে তাদের বাংলাদেশি বলে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে উৎপল ভবন আছে, একদিনও গিয়ে একটা ডেপুটেশন তো দিতে পারতেন। বিরোধী দলনেতা মানে তো
সমস্ত রাজনৈতিক যে সরকারের বিরুদ্ধে যারা আছেন তাদের নেতা, একটা পার্টির নেতা। আপনারাও বিরোধী দলনেতার কাছে এই বিষয়টা মানে বলবেন বা বলেছেন? আচ্ছা, আপনার একটা কি মনে হয় যতগুলো এই যে বাংলা বলার কারণে, বাংলায় কাজ করার কারণে যত মারধর হয়েছে, আজকে তো বিজেপি শাসিত রাজ্যে হয়নি, আজকে অবিজেপি শাসিত একটি রাজ্যে হয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন দেখেছেন। আর যতগুলো জায়গায় হয়েছে সেখানে কোনো একটা টু শব্দ দেখেছেন, বিজেপি নেতাদের একটা কথা বলতে শুনেছেন। দীপু দাস যখন বাংলাদেশ অন্য রাষ্ট্র উড়িয়ে ফেলা হয়, হুঙ্কার দেয়, পশ্চিমবঙ্গ থেকে কজন বিজেপি নেতা আপনি প্রশ্ন করেছিলেন যে পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে কেন আপনারা চিৎকার করে বলেননি? আপনি প্রশ্ন করেছিলেন? কংগ্রেসের এমপি, লিসেন, কংগ্রেসের এমপি দাঁড়িয়ে পার্লামেন্টের ভেতরে প্রথম ভারতবর্ষে এত এমপির মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন করে ঈশা খান চৌধুরী, প্লিজ নো দ্য হোল থিংস, দেন আস্ক দ্য কোশ্চেন এনি পলিটিক্যাল লিডার্স এন্ড পার্টি। আমরা তো প্রশ্ন করছি, বাংলা বলা you have the right, this is your privilege, you have the right, but যখন জিজ্ঞেস করবে তখন এই কথাটা জিজ্ঞেস করবে, পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কোন প্রশ্ন পশ্চিম বাংলার কোন এমপি করেছে? বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ইস্কনের মন্দির থেকে আমরা করেছিলাম, তাই অনেক বহুল প্রচারিত সংবাদপত্র লিখেছিল, অন্যরা খরচ ছেড়ে বেরোতে পারলেন না, কংগ্রেস খরচ ছেড়ে বেরোলো, আর 8 ঘন্টার মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী টুইট করেছিল। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিজেপিও গেছিল, কখন গেছিল দেখুন, কখন গেছিল, মানে আপনি বিজেপি বাংলা বলা সিঙ্গুরের একজন যুবককে ইউপিতে খুন করা হলো এরকম ভাবে এখন অভিযোগটা উঠে এসেছে, এবং সেখানে বাংলা বলাতে বাংলাদেশি যোগী রাজ্যে এইরকম ভাবে একের পর এক এরকম ঘটনা ঘটছে, কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, আমরা সংবিধান পাঠ করেছিলাম কেন বলুন তো? আমি দাবি করেছিলাম ক্লাস 5 থেকে সংবিধান পড়ানোটা জরুরি। আমার কি কর্তব্য, আমার কি দায়িত্ব, আমার কি অধিকার, আমার কি রেসপন্সিবিলিটি, আমার কি লাইবিলিটি, আমার কি ডিউটি, এটা জানা প্রয়োজন। এটা জানেন না অর্ধেক যারা সাংবিধানিক পদে বসে আছেন, এমএলএ, এমপি এসব হয়েছে। আজকে আমায় বলুন যে এইভাবে বাংলা বলা বা হিন্দি বলা ব্যাপার নয়। আমরা ইউনিয়ন অফ ইন্ডিয়া, একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। আমি বাংলায় ভারতবর্ষে যে কোনো জায়গায় কথা বলতে পারি, অন্যজন হিন্দিতে যে কোনো জায়গায় কথা বলতে পারেন। আমাদের মাল্টি পার্টি, মাল্টি কালচার, মাল্টি ল্যাঙ্গুয়েজ স্বীকৃত, এবং সংবিধানের আর্টিকেল 19 এর ইডিজি তাকে পারমিট করে। তারপরেও একটা শব্দ বলেন না যারা সাংবিধানিক পদে বসে আছে শুধু পার্টি দেখে। আমি তো বলছি যে ঝাড়খণ্ডে আজ যা ঘটনা ঘটেছে নিন্দনীয়, সেই সরকারের অংশীদার, তাই আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি। কেরলের ঘটনা বলছি না, আমি বলছি সেই ঘটনা। তো এবার ইউপিতে আপনি ভেবে দেখুন, এইটা যদি দেশে চলতে থাকে, আমি এখানে বাংলা বললে, হিন্দি বললে মারবো, আর ওখানেও বাংলা বললে মারবে, বাংলাদেশি বলে পাঠিয়ে দিতে হবে। এই যে একটা প্রবণতা হচ্ছে ঘুষপেটিয়া, আরে ভাই কতজন বিহারে কতজন ঘুষপেটিয়া পাওয়া গেছে? আচ্ছা, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন আইডেন্টিফাই করতে পেরেছে যে পশ্চিমবঙ্গে ঘুষপেটিয়া কত? আচ্ছা, দ্বিতীয় কথা, প্রত্যেকদিন নির্বাচন কমিশন কেন অনেকদিন ধরে বলে আসছে ফিগার দিচ্ছে না? দেখুন, আপনাদের প্রত্যেকটা পেপার এ একটা ফিগার লিখছেন, ও একটা ফিগার লিখছেন, ও একটা ফিগার লিখছেন, কোথা থেকে পাচ্ছেন? নির্বাচন কমিশন কেন বলছে না প্রত্যেকদিন প্রত্যেকটা পেপার আপডেট কেন করছেন না? পরের দিন বদলাবে। তার কারণ আমি জল মেশাতে চাই, আমি কোথাও অসততা অবলম্বন করতে চাই, অ্যাডাল্টেশন চাই, সে কারণ। হ্যাঁ বলুন। স্বরূপনগরে বিএলওদের গণ ইস্তফা, 53 জন বিএলওরা গণ ইস্তফা দিয়েছেন বিডিওর কাছে কাজের নামে হয়রানির প্রতিবাদে। আপনাকে আমি বলি, স্পেসিফিক আইন
জহর সরকার বলছেন ফর্ম নাম্বার 4, এই 4 দিয়েই আমি টোটাল বিষয়টাকে জানতে পারতাম। আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন, এভরিডে প্রত্যেকের লার্নার হিসেবে শেখা প্রয়োজন। 1951 সাল থেকে 8 বার এসআইআর প্রক্রিয়া, তখন এই স্পেশাল কথাটা ছিল না, ইন্টেনসিভ রিভিশন ছিল, এবং সবটাই 1 বছরের উপর ধরে হয়েছে, কোনোটাই যুদ্ধকালীন তৎপরতা 1 মাস ধরে হয়নি। তাহলে তুমি যখন 1 মাস ধরে হলো, এই বিএলওদের যখন তুমি করলে স্পেসিফিক আইন, যে কোনো জায়গায় আপনারা জার্নালিজমে যখন আসেন 10 দিন 15 দিন আপনাদের তো ট্রেনিং পিরিয়ড থাকে প্রত্যেকটা প্রফেশনে, ডাক্তারি থেকে আইনজীবী থেকে প্রত্যেকে ইন্টার্নশিপ থাকে। তাই এই বিএলওদের রাতারাতি আপনি নামিয়ে পড়লেন, তাদের 1 মাস ট্রেনিং দেবেন। যদি এটা 1 বছর ধরে করতেন, 1 মাস তাদের ট্রেনিং দিতেন, তারা এটায় রপ্ত হতো, then they will involve with their work and accordingly they will perform properly. এটা তো কোনোটাই হয়নি। কতবার চেঞ্জ হয়েছে রিভিশন আমাকে বলুন তো, আপনারা কি বলতে পারবেন সঠিকভাবে? যদি নির্বাচন কমিশন নিজেই ইনডিসিশনে ভোগে, তা রিভিশনটা কার করা প্রয়োজন? আর অ্যাজ এ রেজাল্ট আমার মা কম বয়সে বিয়ে করেছে, জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। I am liable to answer election commission before election commission. What is going on in our country? সেই কারণে আমরা বলছি শুনানি স্তর বন্ধ রাখুক। এবং দ্বিতীয় কথা, আমরা তো বলবো বিএলএ 2 দের আর আমরা পার্টিসিপেট করতেই না বলবো, বিএলএ 1 and বিএলএ 2, which is very detrimental for the society. একটা ফার্স্ট চলছে, এরপরে বলবে আমাদের তো 7 নম্বর ফর্ম প্রচুর এসে গেছে, আমাদের তো বলবে, দেখবেন কাল বাদে পরশুদিন 40 আছে, তো এটাকে না 4 লাখে পৌঁছে দেয়, ঘরের ভেতরে বসে কম্পিউটারে তৈরি হয়ে যাবে 7 নম্বর ফর্ম। সর্বদা এই সংক্রান্ত হচ্ছে এসআইআর নিয়ে যে হয়রানি দিনের পর দিন ধরে বেড়ে যাচ্ছে, এটা আমি বলি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হচ্ছে গ্রহণযোগ্য নয়, এদিকে মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য। মানুষ কি করবে? অনেকেই তো অ্যাডমিট কার্ড দিয়ে তারা সর্বত্র সবকিছু করে, সার্টিফিকেট বহু মানুষই তোলেনি। কি বলবে পরে এরকম হয় না? নির্বাচন কমিশন তার একটা আইন করে চাইতেই পারে। আমার কথা, সময় থাকলে আমি 10টা আমার ডকুমেন্টস নিয়ে নির্বাচন কমিশন হিয়ারিং এ ডেকেছে, গেলাম, একটা পাওয়া গেল না, আমায় পরের দিন যেতে হবে। আমি পরিযায়ী শ্রমিক, আমি অন্য জায়গায় কাজ করতে 3 দিনের ছুটি নিয়েছি, আগে 3 দিন নিয়েছিলাম, আবার হিয়ারিং এর জন্য ছুটি নিয়েছি। প্র্যাকটিক্যাল ব্যাপার তো ভাবতে হবে। আপনারা যে অফিস থেকে বেরিয়ে পিসিসি আসবেন ভাবেন, আমাদের বলেন 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি, ভাব, কিন্তু ফিজিক্যালি কি হয়? অনেক সময় 5 মিনিট আগে আসতে পারেন, আধ ঘন্টা পরে আসতে পারেন, 10 মিনিট পরে আসতে পারেন, এটাই নরমালসি। এইভাবে হয়রানি করছে দিনের পর দিন ধরে, একটু সাধারণ মানুষের ভয় লাগে। এর জন্যই তো আমরা বলেছি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক। শুভঙ্কর দা, বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে আমাদের জি 24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতিকে রীতিমতো মার খেতে হয়েছে, সেখানে পুলিশ দাঁড়িয়ে দেখলো। এখন সোমা মাইতি হাসপাতালে চিকিৎসাধীন, কি বলবেন বিষয়টা? প্রথমে আমরা গভীর উদ্বেগ, এবং আমরা চাই প্রে টু অলমাইটি ফর হার স্পিডি রিকভারি। এবং সংবাদপত্রের উপরে আক্রমণ করে কোনো সংবাদ তো চেপে রাখা যায় না, কারণ সংবাদ এমন একটা জিনিস, এটা শব্দের থেকেও আলোর গতিতে এর হচ্ছে স্প্রেড হয়। তো সেই জায়গায় আমি মনে করি যে চরমতম অন্যায়। আমরা এই সংবাদপত্র বা সমস্ত সংবাদগুলো সঙ্গে আছি। কোনো সময় আমাদের দলেও যদি কোনো সময় এমন কিছু ড্রামার দেখা যায় যে ড্রামার বন্ধন আমরা করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী চাই। আমার মনে হয় যে প্রশাসন কঠোর হাতে সংবাদপত্রের কর্মীদের উপরে অত্যাচারে যারা করেছেন তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। পরবর্তী ক্ষেত্রে সংবাদ সংগ্রহে বা কোনো প্রশ্ন করার অপরাধে কাউকে যাতে কোনোভাবে কোনো অসুবিধে করতে না হয়। এবং সংবাদগুলো এটাই হচ্ছে তাদের প্রফেশনাল প্রিভিলেজ, যে তারা যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেন, যে কোনো বিষয় তারা জিজ্ঞেস করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার ইচ্ছে হলো আমি দেবো না, আমার ইচ্ছে হলো আমি তাকে সত্যি কথাটা বলবো, আমি তাকে জোরের সঙ্গে বলবো যে আপনি যেটা বলছেন ঠিক নয়, আপনি জানুন,
কিন্তু দৈহিকভাবে আক্রমণ করা বা আক্রান্ত হওয়া, এটা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কারা করেছেন তো আমি জানি না। আমি শুধু বলবো নিন্দনীয় ঘটনা। এর জন্য আমি এই বাংলার একজন নাগরিক হিসাবে দুঃখ প্রকাশ করছি। সঙ্গে সঙ্গে আমি এর মানে কঠিনতম শাস্তি দাবি রাখছি প্রশাসনকে কঠোর হাতে এটা নিয়ন্ত্রণের কথা বলবো।